ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতেই আদানির সঙ্গে হাসিনার চুক্তি, এবার অন্ধ্রে তদন্ত শুরু। চট্টগ্রামে চিন্ময় সমর্থকদের তাণ্ডব, ঘরে ফেরার সময় আইনজীবীকে হত্যা। যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে হবে বললেন তারেক রহমান। সংবিধান সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব। গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসর আছে, লুটপাটের টাকা গুজব ছড়াতে ব্যবহার হচ্ছে বললেন নাহিদ। কর্ণফুলী টানেলের বরাদ্দ বাড়িয়ে হাসিনার জন্য ৪৫০ কোটি টাকার অতিথিশালা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ভারতের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতেই আদানি পাওয়ারের সাথে অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তি করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের জন্য অপ্রয়োজনীয় এবং আত্মঘাতী এই চুক্তি ছিল নরেন্দ্র মোদীর জন্য একটি উপঢৌকন। দেশের মানুষ যাতে চুক্তির আদ্যোপান্ত জানতে না পারে, তাই অবলম্বন করা হয় কঠোর গোপনীয়তা। নরেন্দ্র মোদী, গৌতম আদানি, হাসিনা ও তাদের অতি বিশ্বস্ত কিছু ব্যক্তি ছাড়া সবাইকে রাখা হয় একেবারেই অন্ধকারে। আরো জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। ভুয়া নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে দিল্লির ওপরই বেশি আস্থা ছিল শেখ হাসিনার। দিল্লিকে খুশি রাখতে দেশবিরোধী চুক্তি করতে দ্বিধা করেননি তিনি। ভারতীয় আদানি পাওয়ারের সাথে বিগত হাসিনা সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তি তার জ্বলন্ত উদাহরণ। সবাইকে অন্ধকারে রেখেই সই করা হয়েছে এই চুক্তি। ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির ক্যাশিয়ার খ্যাত আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও শেখ হাসিনার বিশ্বস্ত কয়েকজন ছাড়া চুক্তির নথি, শর্তাবলী এবং এর ধারা উপধারা সম্পর্কে ৪.৫ বছর কেউই জানতেন না কিছু। পিডিবির কর্মকর্তারাও ছিলেন অন্ধকারে। এটা যদি প্রকাশ করা হইতো, ওদের ধারণা এবং শেখ হাসিনারও তাই ধারণা যে এটা প্রচন্ড বিদ্রোহ হইতো। কারণ ফার্স্ট থিং হচ্ছে, এটা কোনো বৈধ পথ অনুসরণ করে এই পাওয়ার স্টেশন বসানো হচ্ছে না। মোদি খুশি হইলে আমি ক্ষমতা থাকবো, এই একটা কারণে এই আদানির পাওয়ার স্টেশনকে অ্যাপ্রুভ দিছে। বিশেষজ্ঞরা বলছেন, আদানির বিদ্যুৎ চুক্তি দেশ বিরোধী এবং আত্মঘাতী। চুক্তিটি বাতিল করা উচিত। বাতিল করার ধারাটা ঠিকমতো পরিষ্কারভাবে নাও থাকে, তারপরেও এরকম আন্তর্জাতিক চুক্তি যখন একটা দেশের জন্য ক্ষতিকর হয়, তখন এটার আন্তর্জাতিক অপশন আছে। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পর আদানি পাওয়ারের সাথে বিদ্যুৎ চুক্তির প্রক্রিয়া শুরু করে হাসিনা সরকার। চুক্তি হয় ২০১৭ সালের নভেম্বরে। নির্বাচন ছাড়া বছরের পর বছর ক্ষমতায় থাকার জন্য ভারত গত সরকারের, শেখ হাসিনা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আশ্রয় ছিল। নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফর করেছেন, তখন সাথে আদানি, আম্বানি এরা সবাই, এদের প্রতিনিধিরা ছিল, এবং সেই সময় এই চুক্তির খসড়াগুলো হয়েছে। এর প্রেক্ষিতে ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিত কেন্দ্র থেকে আদানি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে ২০২৩ সালের এপ্রিলে। তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা আসে আরও পরে। গত বছরের জুলাইয়ে ৩ ঘন্টার এক ঝটিকা সফরে ঢাকা আসেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আদানির কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে বাংলাদেশকে। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জুন পর্যন্ত আদানির কাছ থেকে ১৪,৩৮৮ কোটি টাকার বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ। শীর্ষ পর্যায়ে মন্ত্রীবর্গ এরা মিলে এমন একটা নেক্সাস তৈরি করে ফেলেছিল যে এই নেক্সাসকে কোনো কিছু দিয়েই, কোনো ভালো সাজেশন দিয়ে আর বোঝানো যাচ্ছিল না যে এটা পরিণামে আসলে এই যে আজকের যে পরিণতি এটা নিয়ে আসবে। আদানির সাথে অন্যায্য চুক্তির খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে। এতে করে চাপে পড়ছে রিজার্ভ। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। এবার নিজ দেশে তোপের মুখে পড়েছেন শীর্ষ ব্যবসায়ী ও ধনকুবের গৌতম আদানি। ঘুষ ও প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত হওয়ার পর ভারতের অন্ধ্রপ্রদেশের সরকার আদানি গ্রুপের সৌর বিদ্যুৎ প্রকল্প চুক্তির নথি
খতিয়ে দেখছে। অনুদান নিচ্ছে না তেলেঙ্গানা রাজ্য সরকার, বিনিয়োগ না করার ঘোষণা দিয়েছে ফরাসি জ্বালানি সংস্থা টোটাল এনার্জিস। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। As the number one solar power generation. আদানি গ্রিন এনার্জি নামে সৌরবিদ্যুতের এই বৃহৎ প্রকল্প ভারতের শীর্ষ ধনকুবের গৌতম আদানির। 5 রাজ্য অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, ছত্তিশগড় ও জম্মু কাশ্মীরের সঙ্গে সৌরবিদ্যুৎ সরবরাহে চুক্তি করে আদানি গ্রুপ। 20 বছরে এই চুক্তি থেকে লাভ হবে $200 কোটি বেশি। মার্কিন আদালত বলছে এই চুক্তি পেতে 2021 সালের জুলাই ও 2022 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ওইসব রাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তাকে $25 কোটি বেশি ঘুষ দেন আদানি সহ তার গ্রুপের 7 কর্মকর্তা। প্রশ্ন ওঠে, কাদের এই ঘুষ দিয়েছেন আদানি? জড়িতদের বের করতে এবার তদন্ত শুরু করেছে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সরকার। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, 2021 সালে তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে দেখা করেন গৌতম আদানি। ওই সময়ই সৌরবিদ্যুৎ প্রকল্প চুক্তি পেতে জগনমোহনকে 1,750 কোটি রুপি ঘুষ দেন আদানি। এ নিয়ে এরই মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে চিঠি দিয়েছে কংগ্রেস কমিটির প্রধান ওয়াই.এস. শর্মিলা। বলেন, আদানির সাথে অবৈধ চুক্তির কারণে 1.5 লাখ কোটি রুপির আর্থিক বোঝা বহন করতে হচ্ছে রাজ্যের জনগণকে। జగన్మోహన్ రెడ్డి గారికి ఎంత లంచం వచ్చున్నది? ఈస్ట్ అండ్ మైనింగ్ మొత్తం అదానికి జగన్మోహన్ రెడ్డి గారికి ఎంత లంచం వచ్చింది? তবে নাইডু সরকার বলছে, অভিযোগ পাওয়া গেলে চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এদিকে রাজ্যের সম্মান রক্ষার স্বার্থে আদানি ফাউন্ডেশনের কাছ থেকে 100 কোটি রুপির অনুদান নিচ্ছে না তেলেঙ্গানা রাজ্য সরকার। একদিন আগে আদানি ইস্যুতে পার্লামেন্টে হট্টগোল, দিল্লিতে বিক্ষোভ করে কংগ্রেস সহ বিরোধী জোটের তরুণ নেতারা। বিনিয়োগ বন্ধ করে দিয়েছে ফরাসি জ্বালানি সংস্থা টোটাল এনার্জিস। জানায়, ঘুষের অভিযোগ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আদানি গ্রুপের কোম্পানিতে নতুন বিনিয়োগ করবে না তারা। আদানি গ্রুপে বর্তমানে টোটাল এনার্জিসের শেয়ার 20%। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় এক আইনজীবী নিহত হয়েছেন। প্রতিবাদে আগামীকাল আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবীরা। খবর সংগ্রহের সময় ইটিভি সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও হামলার শিকার হন। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো তথ্যচিত্র নিয়ে সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। ইসকন সমর্থকদের সংঘর্ষে প্রাণ দিতে হলো তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। সকালে পেশাগত দায়িত্ব পালন করতে আদালতে আসেন আলিফ। সে সময় রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়া চিন্ময় দাসের প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সমর্থকরা। গণমাধ্যম কর্মীদের উপরও চড়াও হয় তারা। বিকেলে চিন্ময় সমর্থকরা আদালত প্রাঙ্গণে বিভিন্ন ভবনে ভাঙচুর চালায়। সে সময় একটি মসজিদের জানালার গ্লাস ভেঙে গেলে চলে ত্রিমুখী সংঘর্ষ। সে সময় বাসায় চলে যাওয়ার চেষ্টা করলে আইনজীবী আলিফকে রঙ্গম সিনেমা হলের কাছে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওনাকে এই জায়গায় মানে কানের এই পাশে মাথা থেকে শুরু করে ওনাকে স্টিপ ইঞ্জুরি করা হয়েছে এবং সাথে সাথে এত বেশি ব্লিডিং হয়েছে, মৃত্যুকুলে জ্বলে পড়ছে। এখানে যখন তখন আসলে ওনার এই ব্লড ডেথ পাওয়া গেছে, মৃত্যু একদম মারাই এখানে পাওয়া গেছে। এ ঘটনায় ফুঁসে ওঠেন আইনজীবীরা। প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ঘোষণা দেন তারা। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আমরা একটা জরুরি সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল চট্টগ্রামের কোর্ট বন্ধ থাকবে, সাসপেন্ড থাকবে, কারণ এই আইনজীবী হত্যার প্রতিবাদে আমরা আইনজীবী সমাজ তাৎক্ষণিক কর্মসূচি নিয়েছি। পরবর্তী কর্মসূচি আমরা তার পরিবারের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আলিফের 3 বছরের শিশুকন্যা তাসকিয়া বাবার ভালোবাসা বুঝে ওঠার আগেই হারালো তাকে। অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখে শুধুই অন্ধকার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামে আদালতের অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ধরনের অযাচিত কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকতেও বলেন। পাশাপাশি ডক্টর ইউনূস বন্দরনগর সহ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টার বার্তায় বলা হয়, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো মূল্যে বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় 4 প্লাটুন ও চট্টগ্রাম মহানগরীতে 6 প্লাটুন সহ মোট 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকার শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। গ্রেফতারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী 2023 সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য 18 বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। সঞ্জয় অধিকারীর আরেকটি রিপোর্ট। আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী 2023 সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য 18 বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। 2013 সালের 6 অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। আমরা মাঠ থেকে যাব না, সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় তিনি। বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে তার নিজের সংগঠন ইসকন। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। 2023 সালে দেওয়া বিধিনিষেধের সূত্র ধরেই চলতি বছর তাকে বহিষ্কার করা হয়। কখনো জঙ্গি বানানোর চেষ্টা করছে, কখনো উগ্রবাদী, কখনো জামায়াত বানানোর চেষ্টা করছে। ইসকন সংস্কৃতিতে বিশ্বাসী। কোন সংস্থা যদি সংস্কৃতি মনে হয়, কোন সংস্থা যদি প্রগতি মনে হয়, কোন সংস্থা যদি সাম্যের গাথা গান গায়, সেই সংস্থা কখনো উগ্রবাদী জঙ্গি হতে পারে না। আজকে চট্টগ্রামের হাজারীগলির ঘটনা প্রসঙ্গে গত 9 নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী একথা জানান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন চারুচন্দ্র দাস। বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমের সঙ্গে ইসকন জড়িত নয় বলেও উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তার জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি হিন্দুসহ সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় দিল্লি। এদিকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিক্ষোভ করেছে বিজেপির বিধায়করা। এছাড়া চিন্ময় দাসের মুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে ইসকন। আশরাফ শুভর রিপোর্ট। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরই তীব্র প্রতিক্রিয়া হয় ভারতে। ফেসবুক সহ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানায় রাজনীতিবিদ সহ বিভিন্ন গোষ্ঠী। পরে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিক্রিয়া জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে নয়াদিল্লি জানায়, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নাকচ করার বিষয়টি ভারত গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে। এ সময় চিন্ময়কে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ চাপানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
এছাড়া চিন্ময় গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একাধিক সংগঠনের প্রতিবাদ সভায় হামলা হয়েছে বলে দাবি করে নিন্দা জানানো হয় বিবৃতিতে। চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনে বিক্ষোভ করেছে বিজেপি। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 50 জনের বেশি বিজেপি বিধায়ক এতে অংশ নেন। চিন্ময়কে অবিলম্বে মুক্তি দেয়া না হলে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করার হুঁশিয়ারি দেন শুভেন্দু। পরে কলকাতার বেহালায় একটি মশাল মিছিলের আয়োজন করে বিজেপি। এছাড়া বুধবার বেলা 3টায় কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অফিস ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়। আশরাফ শুভ, 21 টেলিভিশন। যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ বাঁচাতে হলে বিএনপি নেতাকর্মীদের ধৈর্য নিয়ে কাজ করতে হবে। সিলেট প্রতিনিধি ওয়েস খুসরুকে সাথে নিয়ে তৌহিদুর রহমানের রিপোর্ট। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সিলেট বিভাগীয় কর্মশালা। এতে রাষ্ট্রকাঠামো মেরামতের ধারণা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ বাঁচাতে নেতাকর্মীদের ধৈর্য নিয়ে কাজ করার আহ্বান জানান। কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করেছে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। সেজন্যই কিন্তু বিএনপি সরকার পরিচালনা করলে হয়তো অনেক কিছু করতে পারবে না, কিন্তু কিছুটা হলেও বেটার কিছু করতে পারবে বিএনপি। গত কয়েকদিন ধরে নানান ঘটনার উল্লেখ করে তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো চলছে। যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, সেটি নিজেদের দেশের স্বার্থের ক্ষেত্রেই হোক, সেটি আন্তর্জাতিকভাবেই হোক, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। এদিকে রাজধানীতে বইয়ের মোড়ক উন্মোচন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আবার সহনশীলতার বড় অভাব হয়ে গেছে। বর্তমান অস্থিতিশীল অবস্থা থেকে বের হতে নির্বাচনেই সমাধান বলে মনে করেন বিএনপি মহাসচিব। ইংরেজি বইটি প্রকাশনা অনুষ্ঠানে তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গণঅভ্যুত্থানের প্রায় 4 মাস পার হলেও এখনও স্বস্তি ফেরেনি জনমনে। কাটেনি উদ্বেগ, অস্থিরতা। অন্তর্বর্তী সরকারের অনভিজ্ঞতা ও সমন্বয়হীনতার কারণে চলমান নৈরাজ্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মত বিশ্লেষকদের। দেশের স্থিতিশীলতা ফেরাতে রাজনৈতিক দলসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কাজ করার পরামর্শ তাদের। শিউলি শবনমের রিপোর্ট। প্রতিদিনই দেশের নানা প্রান্তে আন্দোলনের নামে ঘটছে হামলা, ভাঙচুর, বিক্ষোভ সহ বিশৃঙ্খলা ও নৈরাজ্য। বিগত স্বৈরাচারী সরকারের অগণতান্ত্রিক অবস্থা থেকে মুক্তি হলেও এখনো পূর্ণ হয়নি জন আকাঙ্ক্ষা। দীর্ঘদিনের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও বর্তমান সরকারের ভেতরে থাকা স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের কারণে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। এই সরকারের মধ্যে আগে থেকে সরকার পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন লোকজন নেই বললেই চলে। তাদের পক্ষে এত চাতুর্য মোকাবেলা করা, এত অপকৌশল মোকাবেলা করা এবং এগুলি সামাল দেয়া একটু কঠিন ব্যাপার। যেমন ধরেন, ছাত্ররা হুট করে উঠে গেল 18 তলা সচিবালয় এবং কিছু দাবি করলো, তাড়াতাড়ি দাবি মেনে নেওয়া হলো। মানে এই ধরনের কতগুলো ঘটনাই যে একটা গণঅভ্যুত্থানের পরে আবার একটু সুশৃঙ্খলাটা ফিরিয়ে আনা এবং একটা নিয়মতান্ত্রিকভাবে দেশকে অগ্রসর করার যে কাজ ছিল অন্তর্বর্তীকালীন সরকার তার ট্রেনটা ঠিক সেভাবে সেট করতে পারেনি, যার জন্য এই সমাজে অস্থিরতা রয়ে গেছে। সংকট সমাধানে অভিজ্ঞ ও চিন্তকদের পরামর্শ নিয়ে অগ্রাধিকার ঠিক করে কৌশল নির্ধারণের তাগিদ দিচ্ছেন রাজনীতিবিদরা। যেহেতু প্রায় সবার সমর্থনে এই সরকার গঠিত হয়েছে, রাজনৈতিক দলগুলো এবং অন্যদেরকে আস্থায় নিয়ে ওনারা যদি অগ্রাধিকার ভিত্তিতে তার কার্যক্রম ঠিক করতেন এবং তাদের যে টিম আছে তাদের সমন্বয়হীনতা যদি না থাকতো, তারা সমন্বয় করে যদি সব কাজ করতে পারত, তাহলে আমার মনে হয় এই সংকট অনেকাংশে দূর করতে পারত। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করলে সুবিধাই রাজনৈতিক নেতৃবৃন্দ এই দেশের সাধারণ মানুষের নাড়ির খবর রাখেন।
সাধারণ মানুষের অস্থিরতা ও প্রতিক্রিয়াকে গুরুত্বের সাথে আমলে নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ করার পরামর্শও দিচ্ছেন তারা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী পদ রেখে সংবিধান সংস্কার কমিশনের কাছে সংবিধানের মোট ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজের সঙ্গে দেখা করে এ প্রস্তাবনা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে বেশ কয়েকটি সংশোধনীর বিষয়ে কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজিন মেয়ে। মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রতিনিধি দল নিয়ে জাতীয় সংসদ ভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেখা করেন সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজের সঙ্গে। তার কাছে সংবিধানের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২ জায়গায় সংশোধনী ও সংযোজনের প্রস্তাব দেন দলের পক্ষ থেকে। প্রস্তাবনার মূল অংশে তাদের আনা কিছু পরিবর্তনের কথা তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংবিধান সংস্কারের বিষয়ে সুপারিশ করা হবে বলে জানান কমিশনের প্রধান। আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করি। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বলেও জানান তিনি। নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। নাহিদ সিরাজিন মেয়ে, একুশে টেলিভিশন, ঢাকা। গণমাধ্যমে ফ্যাসিস্টদের দোসর আছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টদের লুটপাটের টাকা ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। গণমাধ্যমে ভাঙচুর হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। পরে গণ অভ্যুত্থান, বর্তমান রাজনীতি ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, একটা আন্দোলনে গুলি চালাক, এটা তো আমরা চাই না। তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে। স্বৈরাচারী সরকারের সহযোগিতার কারণে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে, তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিকতাকে তো নতুন করে আসলে গড়তে চাই। মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোসর রয়েছে বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি। তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম। দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরকার অস্বস্তিতে রয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। এই সরকারের মেয়াদেই সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। গণঅভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য 450 কোটি টাকা দিয়ে নির্মাণ করা অতিথিশালাটি এখন পরিত্যক্ত। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা টানেলের ব্যয় বরাদ্দ বাড়িয়ে এই অতিথিশালা নির্মাণ করে সেতু বিভাগ। রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয়ের জন্য সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। এ যেন প্রাচীন আমলের রাজা বাদশাহদের রংমহল। শেখ হাসিনার জন্য চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন এই অতিথিশালাটি নির্মাণ করে সেতু বিভাগ। 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অতিথিশালাটি এখন অনেকটাই পরিত্যক্ত।
অতিথিশালা নির্মাণে ব্যয় 450 কোটি টাকা। দেখভালও করছে নৌবাহিনীর সদস্যরা। সাগর পাড়ে আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে 72 একর জমির উপর প্রায় 5000 বর্গফুটের এই অতিথিশালায় কর্ণফুলী নামে একটি ভিআইপি বাংলো ছাড়াও আছে 30টি বাংলো। আধুনিক নির্মাণ শৈলীতে নির্মিত প্রতিটি বাংলো আছে সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন সহ জাদুঘর। বসানো হয়েছে 1182 টন ক্ষমতার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থ লুটপাটে বিলাসবহুল এই স্থাপনায় নির্মাণ করা হয় বলে মনে করেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। সরকারি অর্থ অপচয়কারীদের বিচারের আওতায় আনারও দাবি তাদের। প্রত্যেকটা প্রকল্পের একটা ফিজিবিলিটি রিপোর্ট থাকে, আগে করা হয়। সেটা যদি যথার্থভাবে করা হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই যে দিনে এত টাকা লস, এত কোটি টাকা লস হচ্ছে মাসে, এটা হয়তো না। এই লুটপাটের সমগ্র চিত্র বাংলাদেশের অবস্থা আজকে কী অবস্থা, দেউলিয়ার মতো। টানেলের অর্থ দিয়ে অতিথিশালা নির্মাণের এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন চট্টগ্রামের মেয়রসহ নগর পরিকল্পনাবিদরা। পরিত্যক্ত এই অতিথিশালাকে পর্যটন শিল্পের বিকাশে ব্যবহারের দাবিও তাদের। একটা পর্যটন টাউন আমরা যদি করতে পারি তাহলে দেখবেন অনেক লোক সেখানে যাবে এবং আলটিমেটলি আপনার রেভিনিউ বাড়বে। এটা এখন পর্যটনকে দেখি পর্যটন কিভাবে এটাকে ফ্রুটফুল করতে পারে, আর কোনো প্রাইভেট সেক্টরকে দেওয়া হোক। 2% সুদে চীনের এক্সিম ব্যাংক থেকে 20 বছর মেয়াদে 5913 কোটি টাকা ঋণ নিয়ে 10,689 কোটি টাকায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হয় টানেলটি। এখন টানেলটি প্রতিদিনই লোকসান গুনছে 27 লাখ টাকা। এই রংমহলটিকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সরকারের যেমন রাজস্ব আয় বাড়বে, তেমনি টানেল পরিচালনার ক্ষেত্রে যে আর্থিক সংকট রয়েছে সেটি অনেকটা লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, আনোয়ারা, পার্কি সমুদ্র সৈকত, চট্টগ্রাম। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। কথিত অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়ক মুস্তফা সহ 1219 জনের বিরুদ্ধে মামলা। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ঋণের কিস্তির 475 কোটি টাকা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএসসির শীর্ষ কর্মকর্তারা প্রধান উপদেষ্টার কাছে এ চেক হস্তান্তর করেন। সে সময় নৌ পরিবহন উপদেষ্টা ও অর্থ উপদেষ্টাও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বিএসসিকে সরকারের অন্য লোকসানি প্রতিষ্ঠানগুলোর জন্য উদাহরণ বলে উল্লেখ করেন। বিএসসি 2016 সালে সরকার ও চীনা এক্সিম ব্যাংক থেকে ঋণ নিয়ে 1457 কোটি টাকায় 6টি জাহাজ কিনেছিল। জাহাজগুলো বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহন করছে। ভুয়া হিসাব খুলে 12 কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সহ 5 জনের নামে মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন এস আলমের ব্যক্তিগত সহকারী SM নজরুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চকবাজার শাখার কর্মকর্তা হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, নজরুল ইসলাম ও মোহাম্মদ ওসমান। পরে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। এজাহারে বলা হয়, মুজিবুর রহমান ও ওয়াসিয়া আক্তারের নামে ব্যবহার করে নীলিমা নীল অ্যাগ্রোর বিপরীতে 2014 সালে 12 কোটি টাকা ঋণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর আহ্বায়ক আবু মুস্তফা আমিন সহ 1219 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার রাত 10:30টায় শাহবাগ থানায় এই মামলাটি করেন SI হারুনুর রশিদ। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে 19 জনকে, আর অজ্ঞাতনামা আসামি 1200 জন। 1 লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে এনে সোমবার ভোরে রাজধানীর শাহবাগে সমবেত করার চেষ্টা করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। জুলাই আগস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের সত্যতা ও নিষ্ঠার সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করবে বলে জানিয়েছেন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন,
এই কমিশন আন্দোলনে শহীদদের আত্মত্যাগে বৃথা যেতে দেবে না। সবকিছু মাথায় রেখে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন, দেশের মানুষের মধ্যে মতানৈক্য থাকতে পারে, তবে বিভেদ রাখা যাবে না। আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না। আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দেব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু দেশ সম্পর্কে আমাদের কোনো মতবিরোধ থাকবে না। এটা অনেক ইম্পর্টেন্ট কথা। এখন আন্দোলনে অনেকে ছিলেন, অনেকভাবে ছিলেন, কিন্তু এখন যখন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, অনেক রকমের মত দেখতে পাচ্ছি। নিচে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। কাল প্রথম ওয়ানডেতে আইরিশদের মুখোমুখি হচ্ছে বাংলার মেয়েরা। আমার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বাণিজ্য সংবাদ। সৌদি মুআল্লিম ও হজ এজেন্সি মালিকদের সাথে মতবিনিময় সভা করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ। মুআল্লিমদের পক্ষে উপস্থিত ছিলেন সমীর মোহাম্মদ সঈদ, মাহবুব বিন আব্দুর রেজ্জাক। হজ এজেন্সি মালিকদের পক্ষে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। সভায় হজ সার্ভিস বিষয়ে এজেন্সি মালিকরা মতামত তুলে ধরেন। ইসলামী ব্যাংক কনসালটেটিভ ফোরাম IBCF এর উদ্যোগে হয়ে গেল ইসলামী ব্যাংক কোম্পানি আইন 2024-এর খসড়ার উপর ইন্ডাস্ট্রি লিডার্স ডায়ালগ। IBCF ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে IBCF এর ভাইস চেয়ারম্যান ও গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, IBCF এর উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা সফল ইসলামী ব্যাংকিং যাত্রায় পূর্ণাঙ্গ আইনের অভাবে এর আগে এই খাতে দুর্বৃত্তায়ন ঘটেছে বলেও মন্তব্য করেন। শেষ করছি রাতের 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতে আদানির সঙ্গে হাসিনার চুক্তি, এবার অন্ধ্রে তদন্ত শুরু। চট্টগ্রামে চিন্ময় সমর্থকদের তাণ্ডব, ঘরে ফেরার সময় আইনজীবীকে হত্যা। যে কোনো হুমকি থেকে দেশকে রক্ষা করতে হবে বললেন তারেক রহমান। সংবিধান সংস্কারে বিএনপির ৬২ প্রস্তাব। গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসর আছে, লুটপাটের টাকা গুজব ছড়াতে ব্যবহার হচ্ছে বললেন নাহিদ। কর্ণফুলীর টানেলের বরাদ্দ বাড়িয়ে হাসিনার জন্য 450 কোটি টাকার অতিথিশালা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21erashtv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। শুভরাত্রি।